মুড়িতে হাত বোলাচ্ছ? ওই রাজসভায় যেতে হবে তো নাকি? জানো তো গিন্নি, আজ না সকালে প্রাতঃক্রিয়াটা ঠিক জুৎসই হয়নি বুঝলে। তা হবে না, কাল রাতের খাবারের কথা মনে নেই? যেভাবে তুমি গন্ডে পিন্ডে গিললে, যেন মনে হয় এই প্রথমবার ভাতের থালা চোখে দেখলে। হ্যাঁ, কি যে বলো গিন্নি, ওই সামান্য খাবারকে কিনা তুমি বলছো এত। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি। আরে পুটি, তোদের দাদুর যেমন রাজসভায় যাওয়া ডকে উঠেছে, তোদের পড়াশোনাও তেমনি শিখে উঠলো নাকি? কেন দিদা? না মানে পড়াশোনা ছেড়ে সকাল সকাল যে দাদুর কাছে গন্নে দিয়ে পড়লি, এই তাই বলছিলাম আর কি। না না দিদা, আমরা তো রোজই নিয়ম করে পাঠশালায় যাই। জানো তো, এখন আমাদের পাঠশালায় ইংরাজি শেখাচ্ছে। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। আচ্ছা দাদু, তুমি হ্যাপি নিউ ইয়ার এই কথাটার মানে জানো? আরে কেন জানবো না, নিশ্চয় জানি। কই তাহলে বলো তো দেখি। শোন, আমরা যেমন নতুন বছরকে নববর্ষ বলি, ঠিক তেমনি ইংরেজরা তাদের নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার বলে। বাহ দাদু, তুমি তো দেখছি অনেক কিছু জানো। জানার জন্য জীবন। যাই হোক, কদিন পরেই তো নিউ ইয়ার, মানে ইংরেজি নববর্ষ। আমরা সবাই মজা করবো বুঝলি, হই হুল্লোড় করবো। কি মজা, দারুণ মজা। তাহলে আমরাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো। আরে বলবি বই কি, আর শুধু তোরাই নয়, তার সাথে আমিও সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। বেশ মজা হবে। দারুণ মজা হবে। এ কি মহারাজ, আজ যে আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই ধরেছো। আমি খুবই চিন্তিত এই চিঠিটা নিয়ে। কেন মহারাজ, কি লেখা আছে এই চিঠিতে, আর কেই বা পাঠিয়েছে এই চিঠি? এই চিঠি পাঠিয়েছেন স্বয়ং ইংরেজ বড়লাট। তিনি এই চিঠিতে লিখে পাঠিয়েছেন যে তাদের এই নতুন বছরে তার একমাত্র কন্যা নাকি এই রাজ্যে ঘুরতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। এ তো খুব ভালো কথা মহারাজ। তা কবে আসছেন এই মেম? আগামীকাল। কিন্তু কিন্তু কি মহারাজ? রাজকোষের অবস্থা তো খুব ভালো নয় মন্ত্রী। তার উপর নবাব যে এই বছরে দ্বিগুণ খাজনা চেয়ে বসে আছেন। এখন তুমিই বলো, যদি এই ইংরেজ মেম সাহেবের তদবির ঠিকঠাক করতে না পারি, তাহলে তো ইংরেজ বড়লাট আমার গর্দান নেবেন। মহারাজ, যদি কিছু মনে না করেন, তাহলে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তা এতক্ষণ বলনি কেন মন্ত্রী? তাড়াতাড়ি বলো। হ্যাঁ মহারাজ, আপনার যে বিষ পুকুরটা আছে না, সেটা আপনি রাজা কৃষ্ণচন্দ্রকে বেচে দিন। তুমি কি বলছো মন্ত্রী? তুমি তো খুব ভালো করেই জানো যে ওই বিষ পুকুর এক অভিশপ্ত পুকুর। যেখানে একবার কেউ পা দেয়, সে তো আর ফিরে আসে না। সেই জন্যই তো বলছি মহারাজ, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ওই পুকুর তো আপনার এমনিতেই অব্যবহারযোগ্য। যদি ওই পুকুরটা আপনি একেবারে বেচে দিতে পারেন, তাহলে একদিকে যেমন আপনার অর্থ সংকট কমবে, ঠিক তেমন অন্যদিকে এই ইংরেজ মেমের অতিথি আপ্যায়নের খরচও খুব সহজেই আপনি জোগাড় করে উঠতে পারবেন। এটা কিন্তু মন্দ বলনি। কিন্তু মন্ত্রী, যদি কৃষ্ণচন্দ্র কোনোভাবে বিষ পুকুরের আসল রহস্যের কথা জেনে যায়? আমরা জানালে তবে তো জানবে মহারাজ। হ্যাঁ, তাহলে আজই আমি আমার প্রস্তাবটা চিঠিতে কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিই। প্রণাম মহারাজ। খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাই বুঝি? কই কই দাও দেখি। তাহলে মহারাজ, এবার আমাকে আজ্ঞা দিন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। মন্ত্রী, আম্বাজরাজ লিখেছেন যে তার একটা পুকুর তিনি আমায় নাকি 117টি মোহরের বিনিময়ে বিক্রি করতে চান। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। এত কম মোহরের বিনিময়ে আপনি এত বড় একটা পুকুর পাচ্ছেন। নিয়ে নিন মহারাজ, আজই নিয়ে নিন। কিন্তু মহারাজ, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে খাম্বাজরাজ কেন আপনাকে এত কম মোহরের বিনিময়ে এই পুকুরটি বিক্রি করছেন? ঠিক বলেছ গোপাল, এটা তো ভেবে দেখিনি। এই যে গোপাল, তুমি কি একটু চুপ করবে? মহারাজ, ছাড়ুন তো গোপালের কথা। আপনি এটা কেন ভাবছেন না যে জলের দরে একটা আস্ত পুকুর পেতে চলেছেন? আর মহারাজ, আর এটাই হবে ইংরাজি নববর্ষের আপনার তরফ থেকে রানীমাকে একটা ছোট্ট উপহার। কি কেমন হবে বলুন তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, কথাটা তো তুমিও খুব একটা খারাপ বলছো না। না না গোপাল, আমি ঠিক করেছি যে আমি পুকুরটা কিনবো। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় গোপাল। এই নাও মন্ত্রী, 117টা মোহর। এটা নিয়ে তুমি সোজা যাও খাম্বাজরাজের কাছে, আর বলবি যে আগামীকালই আমি আর গোপাল যাচ্ছি ওই পুকুর পরিদর্শনে। যথাজ্ঞা মহারাজ, এই আমি এক্ষুনি বেরোলাম।
ভালোই হলো, এই সুযোগে আমিও এখান থেকে 5টা মোহর গেরিয়ে নেব, আর মহারাজ একটিও পাবেন না। না, আমার মন বলছে যে মহারাজ নিশ্চয়ই কোনো একটা জালে জড়াতে চলেছেন। ঠিক আছে, আগে তো যাই, তারপর না হয় দেখবো যে কত জালে কত মাছ। প্রণাম নেবেন খাম্বাজরাজ। আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার কথায় রাজি হয়ে এই 117টি মোহর পাঠিয়েছেন। এই নিন, ধরুন। বাহ বাহ, আরে এই যে মন্ত্রী ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আরে ওর হাত থেকে ওই মোহরের থলিটা নাও। এই নিন মহারাজ। তাহলে মহারাজ, থলির মোহরগুলো একবার গুনে নি। না না মন্ত্রী, তার কোনো দরকার নেই, আমার কৃষ্ণচন্দ্রের ওপর পুরো বিশ্বাস আছে। আচ্ছা কৃষ্ণনগর মন্ত্রী, তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র এইখানে আসছেন কবে? আগে আগামীকাল। আগামীকাল গোপালকে সঙ্গে নিয়ে আসছেন আপনার ওই পুকুর পরিদর্শনে। তাহলে মহারাজ, এবার কি আমি পুকুরের দলিলটা সঙ্গে নিয়ে যেতে পারি? অবশ্যই, এই নাও ধরো। তাহলে মহারাজ, এবার আমায় আজ্ঞা দিন। আমি না হয় আগামীকাল আবার মহারাজের সঙ্গেই এইখানে আসব। ঠিক আছে মন্ত্রী, এবার তুমি এসো। তাহলে আর কি মহারাজ, এবার নিশ্চয়ই আপনার আর ইংরেজ অতিথি আপ্যায়নের জন্য কোনো অর্থের অসুবিধা হবে না, হ্যাঁ কি বলেন? সাবধানে যাবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী, ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না। আমার সঙ্গে মন্ত্রী আর গোপাল তো আছে। মহারাজ এবার চলুন, অনেক দেরি হলো যে। হ্যাঁ হ্যাঁ, গোপাল চলো চলো চলো। আরে আসুন 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 মেম সাহেব আসুন। আমার কি সৌভাগ্য, স্বয়ং বড়লাট সাহেবের মেয়ে আমার রাজ্যে ঘুরতে এসেছেন। ইয়েস খাম্বাজ রাজা, আসলে আমার ফাদার আমার বাবা ঠিক করেছিলেন যে তিনি আমাদের নিয়ে এই নিউ ইয়ারে আপনার এই রাজ্যে সেলিব্রেট করতে আসবেন, বাট তিনি একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে যাওয়ার জন্য এখানে আসিতে পারিলেন না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাই আমি একাই আসিয়াছি। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। মহারাজ, শুধু কথাই বলবেন, মানে এবার অতিথিদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ 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 মন্ত্রী, আহা আমি তো ভুলেই গিয়েছিলাম। আসুন 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 আসুন, সবাই ভেতরে আসুন। মহারাজ, কৃষ্ণনগর থেকে স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী এবং গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন। তাই নাকি? তা দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, ওনাদেরকেও ভেতরে নিয়ে এসো। আহামক কোথাকার। আরে কৃষ্ণচন্দ্র যে, এসো এসো এসো। না আসলে হয়েছে কি, আপনার কাছ থেকে যে পুকুরটা আমি কিনেছিলাম সেটা দেখার জন্য এই গোপাল যা বায়না জুড়েছিল না, যে কি বলবো। তা বেশ তো, এর তো খুব ভালো কথা। কিন্তু কৃষ্ণচন্দ্র, ওই পুকুরটা যে এই মুহূর্তে আমি তোমায় দেখাতে পারবো না। কেন দেখানো যাবে না কেন? না 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 না, তেমন কিছু না, তেমন কিছু না। আসলে ওই পুকুরের জলটা তো এখন তেমন ঠিক পরিষ্কার নয়। তার উপর মহারাজ, ওই দিকটা বেশ জঙ্গল, তেমন একটা কেউ যায় না। তাই বলছিলাম কি যে না 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 না, আমরা যখন ঠিক করেই এসেছি দেখবো, তখন একবার অন্তত দেখেই যাব। কি হলো, খাম্বাজরাজ ওই পুকুরটা দেখাতে চাইছেন না কেন? না, কিছু তো নিশ্চয়ই একটা গন্ডগোল আছে। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না। এনারা যখন দেখবেন ঠিক করেই এসেছেন, তখন না হয় আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে খুব সাবধানের সঙ্গে ওই পুকুরটি একবার দেখিয়ে আনি। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো তখন যাও, তুমি না হয় ওদেরকে ওই পুকুরটি দেখিয়ে নিয়ে এসো। মন্ত্রী শোনো, সাবধানে যেও কিন্তু। তা আপনি সঙ্গে যাবেন না খাম্বাজ রাজ? না না কৃষ্ণচন্দ্র, তোমরাই না হয় গিয়ে দেখে এসো, আমি না হয় পরে যাবো খোঁজ। আর তাছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে ইংরেজ মেম সাহেব এসেছেন, তার খাতির যত্নের ব্যাপার আছে কিনা। আচ্ছা খাম্বাজ রাজ, আচ্ছা তাহলে এবার আমরা আসি। দেখেছো মন্ত্রী, দেখো দেখো,
এই যে সত্যি খুব বিশাল পুকুর। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কি ঝকঝকে আর তকতকে জল। উফ, দেখেই যেন জল পিপাসা পেয়ে গেল। কি দেখছি পাশের ছোট পুকুরের জলটা কেমন হাওয়ায় ঢেউ খেলছে, অথচ এটা এত বড় পুকুর হয়েও এই পুকুরের জলটা কেমন স্থির। না, ব্যাপারটা তো কিরকম সন্দেহজনক মনে হচ্ছে। এ কি গোপাল, তুমি আবার চুপ কেন? তুমি কি এই পুকুর দেখে খুশি হওনি? না না মহারাজ, এমন কেন বলছেন? আপনার খুশিতেই তো আমার খুশি। তাহলে কি বলো গোপাল, আমি না হয় একবার ওই পুকুরে নেমে ওর একটু জল খেয়ে আসি। সাবধান সাবধান, যদি বেঁচে থাকতে চান তাহলে ভুলে ভুলে ওই পুকুরের জলে পা দেবেন না। ওই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। পালান পালান, নইলে মরণ নিশ্চিত। পালান পালান। এই ধরো 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 বন্ধু, ধরো। বাহ, আর একটু হলেই আমি যে জলে পা দিয়ে দিচ্ছিলাম, বাবা খুব জোর বেঁচে গেছি। এ কি হাম্বাজ মন্ত্রী, ওই লোকটি কি বলে গেল? না মানে মানে ওই এই সত্যি করে বলো তো মন্ত্রী, এই পুকুরের কি রহস্য? নইলে কিন্তু আমি তোমাকে এই পুকুরের জলে নামতে বাধ্য করব। না মহারাজ, এমনটি করবেন না। আসলে এই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। এই পুকুরে আজ পর্যন্ত যেই নেমেছে সে আর ফেরত আসেনি। তাই আমাদের রাজা মিথ্যে কথা বলে শুধুমাত্র অর্থের লোভে এই পুকুরটি আপনাকে ওই গচিয়েছে আর কি। কি এত বড় প্রতারণা! আমি খাম্বাজরাজকে ছাড়বো না। চুপ করো মহারাজ কৃষ্ণচন্দ্র, প্রতারণা তো তুমি আমাদের সঙ্গে করেছো। মানে কি বলতে চাইছেন আপনি? তুমি আমাকে ওই পুকুরের মূল্য হিসেবে 117টি মোহরের জায়গায় 112টি মোহর পাঠিয়েছো। এটা বুঝি প্রতারণা নয়? আমি একটু আগে গুনে দেখলাম 5টা মোহর কম আছে। কি, এটা কি করে হয়? আমি তো মন্ত্রীকে দিয়ে। ওরে বাবা, এবার আমি কি করি? হে ভগবান, এবার যে আমার কি হবে? মহারাজ, এটাও বুঝলেন না যে আপনার সাথের মন্ত্রী মশাই ওই মোহরগুলো গেরিয়েছেন? মন্ত্রী, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আর কখনো এইরকম হবে না। ক্ষমা করবেন খাম্বাজরাজ, আমি এর জন্য খুবই দুঃখিত। আমি যে এই মন্ত্রীকে যে কি করবো না। মহারাজ, এখন মন্ত্রী মশাইকে ছেড়ে আগে চিন্তা করুন যে এই পুকুরটি নিয়ে এখন আপনি কি করবেন। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছো। আরে আমার সাধের এতগুলো মোহর। আর হ্যাঁ মন্ত্রী, তুমি কিন্তু এটা ভুলেও ভাববে না যে আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার এই শাস্তি আপাতত আমি তুলে রাখলাম, পরে সুদে আসলে সব মেটাবো। আমায় ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণচন্দ্র, আমি মানছি যে আমিও তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো, আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না গো। না না না, এতে ক্ষমার আবার কি আছে? মহারাজ, ও যে দেখুন দেখুন দেখুন, ওই যে দূরে দূরে এক বটবৃক্ষের তলায় এক গুরুদেবকে ধ্যান করতে দেখা যাচ্ছে না? তুমি ঠিকই রেখেছো গোপাল, এই গুরুদেবকে আমি আমার জন্ম হওয়ার পর থেকেই ওই একই জায়গায় দেখে আসছি। উনি না কখনো চোখ খোলেন, না কারুর সাথে কথা বলেন। তাই নাকি? তাহলে তো অবশ্যই একবার এই গুরুদেবের দর্শন করা উচিত। কি বলেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ গোপাল, নিশ্চয়, চলো চলো তো যাই। প্রণাম গুরুদেব। কি আশ্চর্য! এসো গোপাল, আমি জানতাম যে একদিন তুমি ঠিকই আসবে আমার কাছে। এ কি গুরুদেব, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি সব জানি গোপাল, কিন্তু এও জানি যে তুমি এখানে কেন এসেছো। আমি তোমারই মতো একজন পুণ্যাত্মার সন্ধানে ছিলাম, আর তুমি হলে সেই পুণ্যাত্মা, আর তাই তুমি আমার ধ্যান ভেঙেছো। তাহলে গুরুদেব, আপনি যখন সবই জানেন, তখন না হয় আপনি এই বিষ পুকুরের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তার একটা উপায় বলে দিন। শোনো গোপাল, সেই উপায়ই তো তোমাকে খুঁজে বার করতে হবে। এই নাও, এটা ধরো। এটা নিয়ে কি করব গুরুদেব? একমাত্র এই তীর দিয়েই তুমি ওই জল রাক্ষসকে মারতে পারবে। আর একটা কথা সব সময় মনে রেখো, জলে থাকা অবস্থায় জল রাক্ষসকে কিন্তু তুমি বধ করতে পারবে না। ধন্যবাদ গুরুদেব। এবার আমি চলি গোপাল, আমার কাজ শেষ। আশীর্বাদ করি তুমি যেন জয়ী হও। What happened? আমি রাজে ঘুরিতে এসে এইসব কি দেখে দিচ্ছি? কোথায় প্রোগ্রাম হবে, সেলিব্রেট হবে? কিছু মনে করবেন না মেম সাহেব, আমি আপনাকে সব কথা খুলে বলছি। আসলে হয়েছে কি,
এই পুকুরে এক বিশাল মৎস্যরূপী জল রাক্ষস আছে। যদিও তাকে এখনো কেউ তেমন ভাবে দেখেনি, তবে লোকে নাকি বলে যে এই পুকুরের জলে যদি কেউ নামে তাহলে সে আর ফেরত আসে না। ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? এ কি বলিতেছেন আপনি? ঠিকই বলছি মেম সাহেব, আর এই কথাটাই আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে লুকিয়েছিলাম, আর তাকে ঠকিয়ে এই পুকুরটা আমিই বিক্রি করেছিলাম। আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র, আসলে আমার না কোনো উপায় ছিল না। কাঁদবেন না খাম্বাজরাজ, কাঁদবেন না। আমি সব বুঝেছি। আমিও আপনার জায়গায় থাকলে হয়তো ঠিক এটাই করতাম। যাক বাবা, এই জল রাক্ষসের জন্য আমি এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু মহারাজ, এখন চিন্তার বিষয় হলো যে এই জল রাক্ষসকে কিভাবে ধরা যায়। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তাই নাকি গোপাল? তো বলো বলো, কি সেই বুদ্ধি? তবে শুনুন মহারাজ, আর আপনিও শুনুন খাম্বাজরাজ, আপনাকে ছিপ দিয়ে মাছ ধরতে পারে এমন বেশ কিছু দক্ষ লোক জোগাড় করতে হবে। তাদের দিয়ে কি হবে গোপাল? দেখুন মহারাজ, আমরা সেই মৎস্য শিকারীদের ছিপ দিয়ে এই পুকুরের ধারে বসিয়ে দেব সেই মৎস্যরূপী জল রাক্ষসকে ধরার জন্য। দেখেছেন মহারাজ, গোপালের কত বুদ্ধি! উনি নাকি ছিপ দিয়ে মৎস্যরূপী জল রাক্ষসকে ধরবেন। তাহলেই হয়েছে। দেখো মন্ত্রী, তুমি কি এইবার মানে মানে চুপ করবে? বলে কিন্তু আমি এখনই তোমাকে এই ছিপের বড়শিতে গেঁথে ওই পুকুরের জলে ফেলে দেবো। না না, ঠিক আছে ঠিক আছে, এই আমি চুপ করলাম। ঠিক আছে গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। কি গো গোপাল, কোথায় কোথায় সেই জলরাক্ষস? পড়বে মহারাজ, পড়বে, ধরা ঠিকই পড়বে। হোয়াট হ্যাপেন্ড রাজা? এইসব কি হইতেছে? আমার তো কিছুই মাথায় আসিতেছে না। কিছু না মেম সাহেব, আসলে না এইখানে রাজায় রাজায় মাছ ধরার প্রতিযোগিতা চলছে, যে কে আগে মাছ ধরতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, যদি তোমার অনুমতি থাকে তাহলে তোমার ওই মন্ত্রীকে এই পুকুরের জলে আমি কি ফেলে দিতে পারি? না না, এরকম এরকম একদম করবেন না মহারাজ, একদম করবে না। তাহলে এবার একটা কথাও না বলে চুপটি করে দাঁড়াও। পালাও পালাও, ওরে বাবা রে, পালাও! গোপাল, এবার কি হবে? ভয় পাবেন না খাম্বাজরাজ, আমার মাথায় আরেকটা নতুন বুদ্ধি এসেছে। সেটা কি গোপাল? কি আবার ওই মানে মানে কৃষ্ণনগরে ফিরে যাওয়া? আবার কি? মন্ত্রী, চুপ করবে তুমি? বলে কিন্তু এবার আমি সত্যি সত্যি এই পুকুরের জলে তোমায় চোবাবো। না না মহারাজ, ঠিক আছে ঠিক আছে। আমার মনে হয় গোপাল, এত সহজে আমরা এই জল রাক্ষসকে ধরতে পারবো না। আমি এখনো বলছি মহারাজ, এই কাজ না এইসব গোপাল নেপালের কর্ম নয়। এই কাজ যদি আমি পেতাম না, তাহলে দেখতেন যে এতক্ষণে এই জল রাক্ষস আপনার পায়ের কাছে পড়ে মাছের মতো খাবি খাচ্ছে। এবার দেখছি এই জলরাক্ষসের আগে এই মন্ত্রীকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, নইলে এর পটর পটর আর বন্ধ হবে না। পেয়েছি মহারাজ, পেয়েছি, উপায় পেয়েছি। পেয়েছো? তা কি পেয়েছো গোপাল? মন্ত্রীর মুখ বন্ধ করার উপায়? হ্যাঁ মহারাজ, এমন উপায় পেয়েছি যে মন্ত্রীর মুখও বন্ধ হবে আর এই জল রাক্ষসও মরবে। তাই নাকি? তা কি সেই বুদ্ধি? তবে দেখো গোপাল, তোমার বুদ্ধি কিন্তু আগের বারই খাটেনি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, শুধু দেখে যান এবার এই গোপাল কি করে। ও মা গো, এবার আমার কি হবে গো? আমি আর কখনো এইরকম করব না গো। ও মা কেন? গো। চুরি করার সময় মনে ছিল না? ঠিকই করেছে গোপাল। এর মতন বদমাইশকে ওই জলরাক্ষসকেই খাইয়ে দেওয়া উচিত। এটা কি গোপাল? এই কপিকল হলো একটা বড় মাপের বড়শি, আর মন্ত্রী মশাই হলেন তার টোপ। অর্থাৎ ওই মৎস্যমুখী জল রাক্ষস যখনই মন্ত্রী মশাইকে খেতে লাফাবে, তখনই ওই চারজন প্রহরী দড়ি ধরে টানবে, আর অমনি মন্ত্রী মশাই উপরের দিকে উঠে যাবে, আর আমিও তখনই ওই গুরুদেবের দেওয়া তীর দিয়ে ওই জল রাক্ষসকে মারব। কি তাহলে তোমাদের কি করতে হবে সব বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা। তাহলে তোমরা শুধু আমার দিকে লক্ষ্য রেখো, যেই আমি চোখ মারবো আর অমনি তোমরা দড়ি ধরে টান মেরো, ঠিক আছে? ঠিক আছে।
দেখো গোপাল যেন ফসকে না যায়, কারণ যদি তুমি একবার ফসকাও তাহলে কিন্তু মন্ত্রীও চিরকালের জন্য ফসকে যাবে। হে ভগবান, এবার এবার আমার প্রাণটা যে গোপালের হাতে। দেখো ভগবান, দেখো, একটু দেখো। না না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, এই শিকার আর আমার হাত থেকে ফসকাবে না। মহারাজ, এইভাবে আমার মাছের খাবার বানাবেন না, বানাবেন না। ও মা গো, কেউ তো আমায় বাঁচাও। পেরেছে, পেরেছে, গোপাল পেরেছে, পেরেছে। সাব্বাস গোপাল, তোমার জবাব নেই। এই নাও, এই নাও গোপাল, এটা তোমার পুরস্কার। ধন্যবাদ খাম্বাজরাজ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি কিন্তু খুব খুশি গোপাল। সাবাস গোপাল, সাবাস, সত্যি তুমি আমার মুখ রেখেছো। আই এম শকড যে তুমি ইম্পসিবল কাজটা কি করে করলে গোপাল। আই এম রিয়েলি ইমপ্রেসড। এই নাও, টেক ইট। ধরো, এটা আমার তরফ থেকে এই নিউ ইয়ারে তোমার জন্য উপহার। আর ইউ হ্যাপি? ধন্যবাদ মেম সাহেব। এ তো দেখছি মেম সাহেবকে তদবির করলো খাম্বাজ রাজ্য, আর পুরস্কার পেল কৃষ্ণনগর। মহারাজ, বলছিলাম কি, আপনাদের ওই পুরস্কার বিতরণী সভা শেষ হলে এবার দয়া করে আমায় নিচে নামাবেন কি? না, তোমার মিথ্যে কথা বলার জন্য এটাই তোমার শাস্তি। তাই আজ থেকে তুমি ওখানেই বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থাকবে। মহারাজ কি কিছু ভাবছেন? না মানে আপনাকে দেখে খুব স্বস্তি পাচ্ছি না মহারাজ, মনে হচ্ছে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি কি ঠিক অনুমান করেছি মহারাজ? এটা খুব সাধারণ অনুমান গোপাল, এই অনুমান আমরা সবাই করছি। হ্যাঁ মহারাজ, আপনার দুশ্চিন্তার কারণ বলুন, যদি আমরা কিছু করতে পারি। মহারাজের কি তবে মনে নেই হর্ষ? তাই কি মহারাজ আপনি এতই বিমর্ষ? তোমরা সবাই জানো যে এবছর একেবারেই ভালো ফসল ফলেনি, প্রজাদের এবারে যথেষ্ট দুর্দশা চলছে। এই অবস্থায় খাজনা আদায় তো একেবারেই অসম্ভব। ঠিক বলেছেন মহারাজ, খাজনা আদায় এখন অবধি কিছুই হয়নি। ওদিকে নবাব ক্রমাগত খাজনার জন্য তাগাদা করেই যাচ্ছে, আর তাতেই আমার মনটা কেমন অস্থির অস্থির করছে। মহারাজ, আমার মনে হয় সবার প্রথমে আপনি দুশ্চিন্তা করা ছেড়ে দিন, তাতে মন ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় অনেক কিছু বুদ্ধি খেলে। আর ততক্ষণে নবাব ডান্ডা হাতে দুধ পাঠাবে নাকি? মহারাজ, গোপালের বুদ্ধিশুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে বলেই আমার বিশ্বাস। ব্যাস, এই শুরু হলো মন্ত্রীর চতুর কথা। মন্ত্রীমশাই নিশ্চয়ই মহারাজের দুশ্চিন্তা দূর করবার জন্য ইতিমধ্যেই অনেক উপায় ভেবে ফেলেছে। সে উপায়ের কথা আমি পরে শুনবো, আগে আমি রাজজ্যোতিষীর কথা শুনতে চাই। তুমি তুমি আমার হাত দেখে কিছু বলতে পারবে রাজজ্যোতিষী? মহারাজ, আপনার হাত দেখে যা বুঝলাম তা হলো একটা অশুভ প্রভাব ছিল বটে। অশুভ? আচ্ছা, বেশ বেশ, তা এখন কি অবস্থা? সেই অশুভ প্রভাব কেটে গেছে, তাই আর আপনার বিশেষ কোনো চিন্তার কারণ নেই। চিন্তার কারণ নেই বলছো? তবে কি? মহারাজ, আমার মনে হয় এই সমস্ত গেঁয়ো যোগী দিয়ে আর কিছু হবে না। আমি কতদিন ধরে এখানে রাজজ্যোতিষী আছি সেটা কি ভুলে গেছেন মন্ত্রীমশাই? সেই জন্যই তো বলছি, আপনার সময় পেরিয়ে গেছে। মন্ত্রী, থামো দেখি। মহারাজ, আমি এমন একজন জ্যোতিষীকে চিনি যিনি হলেন ত্রিকালদর্শী। সব কিছু দোষগুণ উনি বলে দিতে পারেন, আর কোনো রকম সমস্যা থাকলে উনি তার বিধান দিতে পারেন। তাই বুঝি? ব্যাটার মতলব ঠিক ভালো ঠেকছে না। আপনি যদি তার সাথে দেখা করতে চান তাহলে তাকে রাজসভায় একবার আনা যেতে পারে। বেশ মন্ত্রী, তবে তাই হোক। আমি তার সাথে দেখা করতে চাই। তুমি তাকে এই রাজসভায় আনবার ব্যবস্থা করো। বিলক্ষণ মহারাজ।
মহারাজের জয়। হ্যাঁ, নবাবের দূত। দেখেছেন মহারাজ, জ্যোতিষী বলল যে আপনার অশুভ প্রভাব কেটে গেছে, অথচ দেখুন নবাবের দূত এসেছে। কি সংবাদ এনেছ দূত? আমার হাত দিয়ে নবাব একটি পত্র পাঠিয়েছেন। কই দেখি পত্র। তুমি এখন যেতে পারো দূত। নবাবকে আমার কুশল জানিও। মন্ত্রী, এই পত্রে যা লেখা সেটা তুমি সবাইকে পড়ে শোনাও। পত্রে লেখা আছে, নবাব আগামী সপ্তাহ শেষে এবছরের সেরা আবিষ্কারের জন্য উদ্ভাবনীশ্রী পুরস্কার স্বর্ণ স্মারক দেবেন। সাধু সাধু সাধু। যে রাজ্য সেরা হবে পুরস্কারের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত খাজনাও মুকুব করা হবে। বাকি রাজ্যগুলির খাজনা দ্বিগুণ করা হবে। আবিষ্কারের বিষয়বস্তু এই সপ্তাহের মধ্যে নবাবকে জানাতে হবে। শুনলে তো সবাই, আমি না বড়ই অসহায় বোধ করছি। সবাইকেই ভাবতে হবে আবিষ্কার বলে সবকিছুর দায় বিজ্ঞানীর, আর বাকিরা নাকে তেল দিয়ে ঘুমোবে। এমনটা কিন্তু চলবে না। বুড়ো রাজা এবার সত্যি সত্যি বিপদে পড়েছে। দেখি এই সুযোগে কিছু কামিয়ে নেওয়া যায় নাকি। তুমি এত দেরি করলে কেন গো? সে আমি জরুরি কাজে ব্যস্ত ছিলাম। কেন? দুজন অতিথি বসে আছে সেই কখন থেকে, তাই বললাম। দুজন অতিথি কোথায়? ওই ভেতরের ঘরে। আরে আগে বলবে তো, চোর ডাকাতও তো হতে পারে। আপনারা কারা ঠিক চিনতে পারলাম না তো। আমি খাম্বাজ রাজ্য থেকে আর ইনি বর্ধমান রাজ্য থেকে এসেছি। আমরা খুব বিপদে পড়েই এসেছি। একমাত্র আপনি পারেন আমাদের বিপদ থেকে উদ্ধার করতে। সেটা কি রকম? আগে ওই আমাদের দেশে ওই আপনার কৃষ্ণনগরের মতো বিজ্ঞানী নেই, তাই নবাবের শর্ত রাখবার জন্য আমাদের কিছু আবিষ্কার করে দিতেই হবে। আমরা নিশ্চিত সেই আবিষ্কার পুরস্কার পাবেই। এতে আমার লাভ? এতে আমরা আপনাকে 5,000 মোহর দেব। এ তো দারুণ দাম। শুধু 5,000 মোহর? আপনি বলুন না আর কি চান। বিজয়ী হলে আমাকে মোহরের সাথে 50 একর জমি দিতে হবে। বলুন রাজি? আমরা রাজি। আপনি মোহরের সাথে জমিও পাবেন। ঠিক আছে, এখন আপনারা চলে যান। কেউ যেন আমাদের সাক্ষাতের কথা জানতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। কাল আমি তোমাদের সবাইকে বলেছিলাম নবাবের পত্রের বিষয়টি চিন্তা করতে। তা আমি জানতে চাই তোমরা নতুন আবিষ্কার নিয়ে কেউ কিছু ভেবেছো কিনা। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আরে চিন্তা করি কি আর সাথে, বিজ্ঞানীকেও তো রাজসভাতে দেখছি না। বিজ্ঞানী এখন ভীষণ উদ্যমে নতুন জিনিস আবিষ্কার করছেন, তাই সকাল থেকে উনি আদার জল ছাড়া আর কিচ্ছু খাননি। সব বিজ্ঞানী একটা নয়, একসাথে দুটো আবিষ্কার করে নবাবকে মুগ্ধ করবেন। বলো কি? নিশ্চিন্ত থাকুন মহারাজ, পুরস্কার কৃষ্ণনগরী ছিনিয়ে নেবে, কারণ এরকম আবিষ্কার আগে হয়নি। একটাতে 10 বছর বয়স কমবে আর একটাতে 10 বছর বয়স বাড়বে। এ তো দারুণ ব্যাপার মহারাজ। আমাকে আজকাল অনেকেই বুড়ো বলছে। যদি 10 বছর বয়স কমে যায় তাহলে খুব ভালো হবে। আগে কৃষ্ণনগর বাঁচুক, তারপর দেখা যাবে। তা বেশ গোপাল, বেশ, তোমার কথায় আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। বেশ বেশ, এটাই আমার সুযোগ। ছিনিয়ে নেব আমি বয়স বাড়া কমার আবিষ্কার, আর তারপর কয়েক হাজার মোহর। শোন, তোদের দুজনকেই বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। আজ রাতে বিজ্ঞানীর ঘর থেকে আবিষ্কার চুরি করতে হবে।
আর কাল জ্যোতিষী সেজে মহারাজের সামনে যেতে হবে। কিন্তু আমরা কি বলবো মহারাজের কাছে? শোন, মহারাজের সামনে শুধু অঙ্গভঙ্গি করবি, কোনো কথা বলা যাবে না, তাহলে ধরা পড়ে যেতে পারিস। যা, আজ রাতের কাজ কর, ওই চুরিটা তোরা বেশ ভালোই পারিস। কে কি সর্বনাশ মহারাজ, এখন কি হবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমি দেখেছি স্পষ্ট, একজনের হাতে লণ্ঠন ছিল। হায় হায়, কি হলো? আবিষ্কার যে চুরি হয়ে গেল। আমার মনে হয় না এতে বিশেষ কিছু চিন্তার আছে মহারাজ। আপনি তো দূত পাঠিয়ে নবাবকে বলেই দিয়েছেন যে আমরা কি আবিষ্কার করেছি। হ্যাঁ, দূত আমি পাঠিয়েছি। আবিষ্কার চুরি হয়েছে, কিন্তু আবিষ্কারক আমাদের সাথেই রয়েছেন। আমার মনে হয় বিজ্ঞানী আবার বানিয়ে ফেলতে পারবে। আগে মহারাজ, আমি আবার বানাতে পারবো। যাক বাবা, তাই যেন হয়। মহারাজের জয় হোক, নবাবের দূত এসেছেন। দূত? আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। বুঝতে পারছি না আবার কি হবে। মহারাজ, নবাব বলে পাঠিয়েছেন যে কৃষ্ণনগর যে আবিষ্কারের কথা বলে পাঠিয়েছে সেটা ইতিমধ্যেই খাম্বাজ আর বর্ধমান রাজ জানিয়েছে। তাই কৃষ্ণনগরকে নতুন কিছু আবিষ্কার করে আনতে হবে। সে কি? বেশ বেশ, তাই হবে তাই হবে। তুমি এখন যেতে পারো। কি সর্বনাশ, এখন কি হবে? আরে, হাতে তো মাত্র 5 দিন। উফ, নবাবের যে কি খেয়াল হয়। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তুমি বলো না, এই 5 দিনে নতুন কোনো আবিষ্কার করতে পারবে? মহারাজ, আপনি তো সব জানেন। আপনি তো জানেন যে একটি আবিষ্কার করতে কত পক্ষ লেগে যায়, সেখানে মাত্র 5 দিন। আমি পারবো না মহারাজ, আমাকে ক্ষমা করবেন। ও গোপাল, তুমি আমার একমাত্র ভরসা। কিছু কি উপায় আছে? আমাকে একটু ভাবার সময় দিন মহারাজ। আরে আরে, ভাবতে গেলে সময় তো লাগবে। কি ব্যাপার প্রহরী? মহারাজ, 2জন সাধু বাবা এসেছেন। সাধুরা বাইরে কেন মহারাজ? এ হলো আমার সেই ত্রিকালদর্শী জ্যোতিষী। সে কি? নিয়ে এসো মন্ত্রী। মহারাজ, এনারা দুজনেই হলেন সেই ত্রিকালদর্শী জ্যোতিষী মৌনব্রতী বাবা। মুখে কিছু বলেন না, সবই ইঙ্গিতে বোঝান, তবে গণনা নির্ভুল। কিরকম যেন গন্ডগোল লাগছে, এদের দেখে চেনা চেনাও লাগছে। যাই হোক, দেখি। হে ত্রিকালদর্শী জ্যোতিষীগণ, আমাদের রাজ্য আর মহারাজ এখন ঘোর সংকটে। আপনারা গণনা শুরু করুন। আপনারা আকার ইঙ্গিতে যা বলবেন আমি সব বুঝিয়ে দেব। রাজ্যের ওপর ঘোর অমঙ্গল নেমে আসছে মহারাজ, ঘোর অমঙ্গল। নবাবের রোষানলে সব শেষ হয়ে যাবে। কি তাই তো? কি সর্বনাশ! রাজাকেও বার্ধক্য গ্রাস করেছে, তার পক্ষে রাজ্য রক্ষা করা সম্ভব নয়। সে কি হে জ্যোতিষীগণ, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে বা একটু বলুন। উপায় একটা আছে মহারাজ। এই অমঙ্গল কাটাতে এই রাজ্যের থেকে কিছু যাগযজ্ঞ করতে হবে।
আর তার জন্য কিছু মোহর লাগবে। এখন মহারাজ আপনি যদি সম্মতি দেন তবে বেশ বেশ, আমি সম্মতি দিলাম। আমি খাজাঞ্চিকে এক্ষুনি বলছি যজ্ঞের জন্য প্রয়োজনীয় মোহর এই জ্যোতিষীদের দিতে। তার আগে আমি বলতে চাই, এরা কিন্তু আমার অতিথি, তাই আজ সবার জন্য ভোজনের আয়োজন করা হয়েছে। বাহ বাহ বাহ, ত্রিকালদর্শী সাধু বাবারা দেখছি মাছের মুড়ো খাওয়া বেশ ভালোই রপ্ত করেছে। কি ত্রিকালদর্শী সাধু বাবার দেখি নকল গোঁপ খুলে গেছে। বুঝেছি, রাজাকে বলে এক্ষুনি মন্ত্রীর কারসাজি ফাঁস করে দেওয়াটাকে ঠিক হবে? না, বলাটা ঠিক হবে না। রাজা নিজেই এখন নবাবের দুশ্চিন্তায় ডুবে আছে। মন্ত্রীমশাই, তোমার ত্রিকালদর্শী সাধু বাবার কিন্তু নকল গোঁপ খুলে গেছে। চুপি চুপি তোমাকে বললাম, আর কাউকে বলিনি। কি ব্যাপার বলো তো তোমার? হ্যাঁ, সেই কোন সকালে বেরিয়েছো, কোনো খবর নেই। বলি চিন্তা হয় তো নাকি? সে রাজসভায় অনেক কাজ ছিল। বলি রাজসভাতে কি এত তোমার রাজকার্য শুনি? দুপুরে নাওয়া খাওয়া বন্ধ দেখছি। আমার হয়েছে যত জ্বালা। আহা, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নিয়েছো তো? তা তোমার জন্য কি হাপির টেস্ট করে বসে থাকবো নাকি? আমার বুঝি খিদে পায় না? তা তো ঠিকই। সে দিনকাল আর নেই বুঝলে। বাবুর জন্য বসে থাকবো আর তিনি কখন এসে খাবেন। তা তো ঠিকই। ঘরের খাবার তোমার পছন্দ নয় সে তো জানি। আনু কি ছাই বাজার থেকে? 4টে মূল্য, 2টো পটল, একটু আলু, ছি! আর নিজে রাজবাড়িতে ভালো মন্দ খাবে। এই রাজা একটু খাতির করে খাওয়ালো আর কি। তোমার জন্যে আমার সারা দুপুর আজ অশান্তিতে কেটেছে। হ্যাঁ, আমিও কি চাই খুব শান্তিতে আছি? আমারও অনেক চিন্তা, অনেক কাজ, বুঝলে? তোমার কাজ কি আমি জানি, বেশ জানি। আমাকে বেশি বোঝাতে এসো না। করো তো রঙ্গরসিকতা, বলে কি না অনেক কাজ। গিন্নি, এখন আমার মাথা খেও না তো, বলছি তো অনেক কাজ। তা তো ঠিকই, আমার কথা এখন তোমার মাথা খাচ্ছে। পরিষ্কার বলে দিচ্ছি, আমিও একজন মানুষ। হ্যাঁ, তুমি যে একজন মানুষ সেটা আমি জানি। এখন চুপ করো দেখি। কেন চুপ করব? কেন চুপ করব? আমারও বয়স হচ্ছে। আমি কি কাঠ পাথরের পুতুল যে সব দিন একই থাকবো? আমি তোমায় বলে দিচ্ছি, এ সংসারে আমি থাকবো না। থাকো তুমি তোমার মতো করে। হ্যাঁ, কি বললে তুমি গিন্নি? কাঠ পাথরের পুতুল? আরে গিন্নি, তুমি কি বললে তুমি নিজেই জানো না। মলজা, এর হলো কি? পাগল হয়ে গেল নাকি? আমি এক্ষুনি আসছি গিন্নি, এক্ষুনি আসছি। উমাগো, হলো কি? এই কোথায় যাচ্ছ? কাজটা ভালোই ভালোই হলো বটে, তবে মজুরিটা একটু বেশিই পড়লো। কিছু তো করারও নেই, হাতে যে সময় বড় কম। এখন তাহলে মজুরি আনতে মহারাজের কাছেই যেতে হবে। কি? তুমি কিছু জানো না কিন্তু গোপাল, যা দেখেছো ভুলে যাও। মন্ত্রীমশাই, আপনি ভালো করেই জানেন যে ভুলতে গেলে মোহর লাগে। আমি সেটা বুঝেছিলাম। এই নাও তোমার ভাগের মোহর। ব্যাস, আমি সব ভুলে গেলাম মন্ত্রীমশাই। মহারাজ, ওই সাধুদের আনতে কি আপনি বলেছিলেন? হ্যাঁ গোপাল, ওরা ত্রিকালদর্শী যে। আজকে আমাদের প্রথম পরীক্ষা খাম্বাজ রাজ্যের জন্য। সেটা হলো বয়স বাড়ার ওষুধ। বেশ, শুরু হোক। এই সেই ওষুধ যা খেলে বয়স 10 বছর বেড়ে যাবে। উজির, তুমি ওই ওষুধ খেয়ে নাও। নবাবের যা হুকুম। ও যে বাবা, আমি এত বুড়ো হয়ে গেলাম। 10 বছরে আমি যে ভীষণ বুড়ো হয়ে গেলাম নবাব বাহাদুর। বাহ,
চমৎকার আবিষ্কার, চমৎকার আবিষ্কার। নবাব বাহাদুর হুকুম করুন পরের আবিষ্কারের জন্য। এই সেই ওষুধ যা খেলে বয়স ওই 10 বছর কমে যাবে। বেশ, উজির ওষুধ খাও। চমৎকার, চমৎকার। এবার এসেছে কৃষ্ণনগরের পালা। বলো, তোমরা কি আবিষ্কার করেছো? গোপাল, তোমার মুখ থেকেই শুনি। আপনার দেওয়া শর্ত অনুযায়ী আমরা এমন জিনিস আবিষ্কার করেছি যা আপনার বয়স বাড়াবেও না কমাবেও না। আপনি যেমন আছেন সারা জীবন নিজেকে ঠিক এইভাবেই দেখতে পাবেন। কই কই দেখাও সেই আবিষ্কার। কি তো আমার মূর্তি। ঠিকই নবাব বাহাদুর, এই মূর্তিতে আজ যেমন দেখছেন নিজেকে 5 বছর পর, এমনকি 50 বছর পরও নিজেকে ঠিক একইভাবে দেখবেন। দারুণ দারুণ, সত্যি সেরা আবিষ্কার গোপাল। পুরস্কার তুমিই পাবে, সেই সঙ্গে কৃষ্ণনগরের খাজনাও মুকুব। নবাব বাহাদুর, এ কেমন বিচার? আমরা এত দারুণ সব জিনিস দেখালাম, আর গোপাল ওই মূর্তি বানিয়ে প্রথম পুরস্কার জিতে নিল। তোমাদের যে আবিষ্কার, সেই আবিষ্কার কৃষ্ণনগরও করেছিল, কিন্তু আগে না জানানোর জন্য আমি সেটা বাতিল করি। তবে গোপালের আবিষ্কার সত্যি অভিনব। কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রী আমাদের 5000 মোহরের বিনিময়ে এই আবিষ্কার দিয়েছেন, এখন সেও গেল, সঙ্গে দ্বিগুণ খাজনাও দিতে হবে। এরপরে মন্ত্রী আমাদের থেকে জমিও চেয়েছেন। এ কি কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রী তো দেখছি জোচ্চোর। মন্ত্রী? তবে এই ছিল তোমার মনে? দাঁড়ান মহারাজ, এখনো তো দেখার বাকি। কি ত্রিকালদর্শী জ্যোতিষী আসলে বটা ঘটা? আমার রাজত্বের রাজ্যে এমন ধান্দাবাজ মন্ত্রী আছে, আমি একে শাস্তি দেবো। হ্যাঁ, তাই দিন নবাব, সঙ্গেই বটা ঘটাকেও। আমি নির্দেশ দিচ্ছি 1 মাসের জন্য মন্ত্রী সহ বটা ঘটাকে বন্দি করতে। আমাকে বাঁচান মহারাজ, আমার খুব ভুল হয়ে গেছে, আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান মহারাজ। না না, কোনো মুক্তি নেই। 1 মাস ধরে পচে মরো গারদে, আর এটাই তোমার শাস্তি। মরে যাব মহারাজ, একেবারে মরে যাব, মরে যাব মহারাজ, একেবারে মরে যাব। মহারাজ, এই নিন মোহর। আপনার মন্ত্রী আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে উপঢৌকন দিয়েছিল। মূর্তি বানাতে একটু শুধু খরচা হয়েছে মহারাজ। ওটা আমি আবার তোমাকে দিচ্ছি গোপাল, পুরস্কার হিসেবে। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। লক্ষণ তো ভালোই, মনে হচ্ছে রাজ্যে বেশ ভালো কিছু করতে চলেছে। হ্যাঁ, এখন আমি হাসছি, এরপর দেখবে রাজ্যের সমস্ত প্রজার মুখের হাসি। কিন্তু মহারাজের হঠাৎ এত গদগদ হওয়ার কারণটা কি, সেটা তো জানতে হবে। হ্যাঁ, মহারাজের কথায় কথায় হাসি, সে কি? না না, এ তো ভালো কথা নয়। কি হলো মন্ত্রী, নিজের মনে কি আবার বিড়বিড় করছো? না মানে বলছিলাম, ভালো কথাটা কি মহারাজ, যার জন্যে আপনার মুখে এত মিষ্টি মিষ্টি হাসি লেগে আছে? শুভস্য শীঘ্রম, তাই শুভ কথাটা শীঘ্রই বলে ফেলুন মহারাজ। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি, সকাল সকাল একেবারে একমুখ হাসি নিয়ে হাজির? শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। সবাই ভুলে গেলেও আমি আজকের দিনটার কথা কি করে ভুলে যাই মহারাজ? আজ যে আপনার রাজ্যাভিষেকের দিন। ও, তোমার মনে আছে গোপাল? বাহ 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 বাহ, সত্যি সাধে কি তোমায় আমি এত ভালোবাসি। আপনি আছেন বলেই তো আমি আছি, তাই আপনার খুশির দিনটাকেও আমি নিজেকে খুশিতে ডুবিয়ে রাখি। একেবারেই রসগোল্লার মতো, কি তাই তো? হ্যাঁ সত্যি মহারাজ, আজ বড় আনন্দের দিন। শুধু গোপাল নয়, আমরা সবাই খুব খুশি। আর এই খুশি রাজ্যের সব প্রজাদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য
আমি কালই নরনারায়ণ সেবার আয়োজন করব। দারুণ ব্যাপার মহারাজ, আমি নিজে দাঁড়িয়ে থেকে হাতা থেকে পাতা সব কিছুর ব্যবস্থা করব। আর সেই সুযোগে মনের আনন্দে কিছু গেঁড়িয়েও নেব। আমায় কিছু বললে গোপাল? না না, নতুন করে আর কি বলবো মন্ত্রী মশাই, ওই পুরনো কথাই একটু ঝালিয়ে নিলাম আর কি। প্রজারা খাবে দই আর নেপোয়ে মারে দই। না 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 গোপাল, যা করার তোমাকেই করতে হবে। তুমি যখন এই বিশেষ দিনটার কথা মনে রেখেছো, তখন এর উদযাপনের দায়িত্ব তোমার। সেই ভালো, গোপালই ঠিক করুক কিভাবে সব ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, গোপালের যা বুদ্ধি, গোপাল ঠিক গুছিয়ে সব কাজ করতে পারবে। বেশ, জোগাড় যন্ত্র যা করার আমি করে ফেলছি, তবে তার আগে নগরের সর্বত্র যে খবরটা ছড়িয়ে দিতে হবে মহারাজ। সে ব্যবস্থা আমি করছি। আমাকে কোন ঠাসা করে গোপাল আশা করছে বাজিমাত করে দেবে, কিন্তু সে আশায় যে আমি জল ঢেলে দেব সেটা ঠিক সময়েই টের পাবে। শোনো শোনো শোনো, মহারাজ তাঁর রাজ্যাভিষেকের দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্যে আগামী 3 দিন ধরে নরনারায়ণ সেবার আয়োজন করেছেন। এই তো দারুণ ব্যাপার। ওই আনন্দ উৎসবে সকলকে যোগদান করার জন্যে আহ্বান জানানো হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ও, আমি তো যোগদান করার জন্য এক পা বাড়িয়েই আছি। শুধু তুই কেন, আমরা সবাই আছি। এখন থেকেই বলতে ইচ্ছে করছে মহারাজের জয় হোক। জয় মহারাজের জয়। শাক সবজি তরি তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতেও কম পড়ে যাবে না তো দাদু? গোপাল দাদু কি তোর বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? চিন্তা করিস না রে ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এইসব শাক সবজি কিনবে? নুন তেল মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। তোরা কি ভেবেছিস দাদু কোনো কাঁচা কাজ করবে? তাই তো মনে হচ্ছে দাদু বেশ গুছিয়ে যা করার করছে, কি বল? মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে। কিন্তু সে কি আর তোমার একার কাজ? তা অবশ্য ঠিক, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তবে নিজের দায়িত্বটা সবসময় ঠিকঠাক ভাবে পালন করা দরকার, বুঝলি? তাতে নিজেরও শান্তি, আর যে দায়িত্ব দিয়েছে তারও শান্তি। আমি জানি তোমার খেয়েও শান্তি আর খাইয়েও শান্তি। ওহ, এটা কিন্তু তুই আমার একেবারে মনের কথা বলেছিস। চল চল চল, আর বেলা করলে মাছওয়ালাকে মাছের বায়না করা বাকি থেকে যাবে। তাই আবার হয় নাকি? তাহলে তো সবাই নিরামিষ খাবে। দাদুর আর কোনো গুণ পাস না পাস, মুখের স্বাদটা ঠিক পেয়েছিস। আয় দেখি, আয় আয়, আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল ঘটা, আমরাও ওদের পিছু পিছু যাই। আমাদেরও তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, হ্যাঁ, এরপর আছে হাত সাফাই। তা গোপাল, এদিকে আয়োজন কদ্দূর? মানে সব ঠিকঠাক হচ্ছে তো? মহারাজ, আমি একেবারে মেপে মেপে সব হাজির করেছি, মানে যা যতটুকু লাগবে। আমি কিন্তু বেশ বুঝতে পারছি কিছু একটা কাণ্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভস্যে ঘি ঢালা হচ্ছে। কি হলো মন্ত্রী, মুখ গোজ করে কি যেন বিড়বিড় করছো? কিছু বাদ গেল নাকি? না না মহারাজ, বাদ যাবে কেন? এমন নিখুঁত আয়োজন, তবে ভাবছিলাম এমন খাবার খেয়ে নগরবাসীর না আবার পেট ছেড়ে দেয়। ওদিকে আবার পাচক কদ্দূর কি করলো কে জানে। সেটা একবার নিজের চোখে দেখলেই তো মনটা শান্ত হয় মহারাজ।
কাজে গলদ ধরার জন্য মন্ত্রীমশাই যেন একেবারে উঠে পড়ে লেগেছেন। তবে এত করেও কি তেমন সুবিধে করতে পারবেন মন্ত্রীমশাই? না 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 না, আমারও কিন্তু একবার ওই রসুই ঘরটা দেখে আসতে ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে যখন করছে তখন আর ফেলে রাখবেন না, নিজের চোখে একবার পরখ করে দেখে আসুন। আরে ময়দাটা ভালো করে মাখা হয়নি নাকি? লুচিগুলো তো ভালো করে ফুলছেও না। কড়াইটা একটু ঘি দিয়ে লুচিগুলো ফেল। এদিকে সব ঠিকঠাক হচ্ছে তো? যেমন যা এনে দিয়েছে আমি তাই দিয়েই তো বানিয়ে দিচ্ছি মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, চালিয়ে যাও চালিয়ে যাও। এই এখন এই কটাই ভাজা থাক। ওদিকে আবার মিঠাইটাও তো নাড়তে হবে, না হলে ওটাই আবার ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়বে। ও একটু এদিক ওদিক হবার জন্য নেই গো। এই কর কর কর, এই হাত লাগা হাত লাগা হাত লাগা। যা আয়োজন দেখছি তাতে নগরবাসী খেয়ে বেশ খুশি হবে। সে যে কি হবে সেটা তো একটু পরেই টের পাবেন মহারাজ। চলো গোপাল, দেখি ওদিকে জমায়েত কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 দেখি। আর একটু পরে ওই খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, তবে মহারাজ যখন ওই বড় মুখ করে ডেকে এনেছেন তখন আয়োজন নিশ্চয়ই ভালোই হবে। সে আর বলতে, মহারাজের তো মান সম্মান আছে নাকি? ওহ, মহারাজের তো তুলনাই হয় না। তবে ওই আমরা একটু বেশি লোভ করে ফেলছি না তো? না মানে ওই কথাতেই তো আছে, অতি লোভে তাঁতি নষ্ট। কিচ্ছু হবে না। তোমার মনে যদি এই সব চিন্তাই ঘুরঘুর করে না, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে কিছুতেই নড়বো না। এই তো সবাই চলে এসেছে, তাহলে পরিবেশন শুরু করে দিই নাকি? আরে সেটার জন্যই তো ওই অপেক্ষা করছি। পেট পুরো ফাঁকা করে এসেছি, মহারাজ যখন খাওয়াচ্ছেন তখন একেবারে পেট পুড়ে খাবো। তা তো বটেই, মহারাজ যখন খাবার এমন ব্যবস্থা করেছেন তখন না খেয়ে যাবেই বা কেন? এই অভুক্ত মানুষজনকে আর বসিয়ে রেখে কি হবে মহারাজ? গোপালকে বলুন তাহলে খাওয়ানো শুরু করতে, দেখি কেমন কি ব্যবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, আয়োজন যখন হয়েই গেছে তখন শুরু করে দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ও, খাওয়ার আগেই সবাই যা জয়গান করছে তাতে মনটা আনন্দে ভরে যাচ্ছে। আর একটু সবুর করুন মহারাজ, গোপালের জন্যে আপনাকে যে আর কি কি শুনতে হবে সেটা বুঝে যাবেন। ছি 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 ছি, কি বিচ্ছিরি! খাবারে তো কোনো স্বাদই নেই। এগুলো ছানার মিষ্টি না ময়দার ঢেলা? ঘি ভাতের বদলে এ তো দেখছি ফ্যান ভাত। আর এরকম চাটনি তো চোখেও দেখা যায় না। কি টক রে বাবা! বলেছিলাম না, হ্যাঁ ওই বেশি লোভ করিস না। এখন আর আফসোস করে কি হবে বল? মহারাজ এমন ঘটা করে ডেকে ডেকে এনে শেষ পর্যন্ত এই খাবার খাওয়ালেন। ছি 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 ছি। কি কাণ্ড গোপাল, এইসব কি বলছে ওরা? আমার নামের বদলে যে বদনাম করে যাচ্ছে। তাই তো দেখছি মহারাজ। না না, মনে হচ্ছে বড়সড় কোনো গন্ডগোল হয়েছে। এখন আর মনে হয়ে কি হবে? মহারাজের যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। তবে কি পাচক ঠাকুরই গন্ডগোলটা পাকালো? না 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 না, ওই এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের হাত ধুয়ে ফেললে তো চলবে না। আমি তো যেমন যা জোগাড় পেয়েছি তাই দিয়েই যা করার করেছি। যোগানের দায়িত্ব তো তোমারই ছিল। তার মানে গোপাল, তুমি আমায় ডোবালে? না 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 না, তোমাকে দায়িত্ব দেওয়াই দেখছি ভুল হয়েছে। ভুলটা যে ঠিক কোথায় হয়েছে সেটা তো আমাকেও দেখতে হবে মহারাজ। তবে তার জন্য যে আরেকটা সুযোগ আমার চাই। বেশ, তবে দেখো কালকের ভোজের আয়োজনটাও না হয় তুমিই করো।
এই তো হালকা আঁচে 2 হাতা গাওয়া ঘি ঢেলে ছানাটা একটু নেড়ে নি, তারপর ওই ক্ষীর খোয়া সব আস্তে আস্তে মিশিয়ে মোরব্বার টুকরো আর কিশমিশ। হাতে হাতে যোগানটা তো ঠিক পাচ্ছ, তারপরেও তো দেখলাম কাল আমার বেশ নাম ডোবালে। তা আজ আবার তেমন কোনো মতলব নেই তো? কি যে বলেন গোপাল দাদা, ঠিক মতো জোগাড় পেলে কি আর আমি এমনি এমনি আমার নাম খারাপ করব নাকি? এমনি এমনি না অমনি অমনি সেটা তো যথাসময়ে বুঝতে পারবো, তবে ততক্ষণ তুমি নাগাড়ে খুন্তি নেড়ে যাও। এই তো কাজুটা বেটে নিয়েছি, এবার ওই মাখা সন্দেশটা টুকরো করে কেটে নি, তাহলেই। হ্যাঁ হ্যাঁ, চালাও চালাও চালাও, তাড়াতাড়ি হাত চালাও। আজ এই ছানার পায়েস দিয়ে এই নগরবাসীর মন জয় করো। ছানার পায়েস? গোপাল দাদা বলে কি? সেই তো। কিন্তু আমাদের স্বাদ বাদ দিয়ে এখন প্রজাদের খেটনে আমাদের বাদ সাধতে হবে। সে খেয়াল আছে তো? আহা, আছে রে আছে, কিন্তু আজ আবার ওই গোপাল দাদা নিজেই যে ঠায় দাঁড়িয়ে আছে। ওই 1 গামলা পায়েস খেলেই বুঝে যাবে কেমন রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি, একটু চেখে দেখি। বাহ, খেতে তো বেশ চমৎকার লাগছে। কিন্তু প্রজাদের ঢালাও পায়েস দিতে আরো 2 গামলা বানাতে হবে। বানাতে হলে বানাও, উপকরণ তো ঢালাও আছে। কিন্তু দুধ আর চিনির যে জোগাড় লাগবে। শুনলি তো, চিনি লাগবে। এই সুযোগে বস্তা বদল করে দি। আর বস্তা বদল হলেই স্বাদ বদল হবে। হ্যাঁ, তুই বস্তা বদল কর, আমি যাই গিয়ে দুধে জল মেশাই। আজ কিন্তু একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। আরে না না, গন্ধ শুকে নয়, আমি ভাই ওই খেয়েই পেট ভরাবো। হ্যাঁ, বাহ, সবাই দেখছি মোটামুটি এসেই গেছে। আজ মনে হচ্ছে কাউকে আর নিরাশ হতে হবে না। এক্ষুনি মহারাজ চলে আসবেন, তিনি নিজের হাতেই না হয় পরিবেশন করবেন। এসে পড়বেন নয়, এসে পড়েছেন। আর এসে যখন পড়েছেন তখন খাওয়ানোটাও উনিই শুরু করবেন। আজ আমি নিজের হাতে খাও। কই আনো দেখি কি রেঁধেছো। আগে আগে মহারাজ, এই যে এই যে পরমান্ন। ওরে বাবা রে, এ কি? হ্যাঁ, এই যে নুনে পোড়া। আরে বাবা, ও এমন নুন তো পায়েস জীবনে খাইনি। ছি ছি ছি, শেষে মহারাজের ভোজ খেতে এসে নুন দেয়া পাশ খেতে হলো। সে কি, আজ আবার গন্ডগোল? গোপাল, তুমি আজও আমার নাম ডুবিয়ে দিলে। আমি তো ভাষাতেই গেছিলাম মহারাজ, কিন্তু কি করে যে ডুবে গেল সেটাই তো বুঝতে পারছি না। মহারাজের বদনাম যা করার সে তো করেই দিয়েছো। তোমার ওপর ভরসা করে তো মহারাজ একেবারে ফর্সা হয়ে গেলে। না না গোপাল, আর নয় আর নয়, তোমাকে দায়িত্ব দিয়ে আমাকে যে এইভাবে ডুবতে হবে সে আমি স্বপ্নেও ভাবিনি। সে আপনি ভাবুন বা না ভাবুন, কিন্তু আমাকে যে ভাবতেই হবে। এমন কড়া পাহারাতে রাখার পরেও গন্ডগোলটা যে হচ্ছে কি করে সেটা আমায় দেখতে হবে। কি হলো গোপাল, আবার কি বিড়বিড় করছো? না 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 না, বিড়বিড়ি করো আর চিড়বিড়ি করো, কাল ভোজনের দায়িত্ব আর তোমায় দিচ্ছি না। এবার যা করার মন্ত্রীই করবে। গোপাল দাদু, ব্যাপার কি গো? আমাদের জলদি জলদি হাজির হতে বললে যে। তোমার আবার কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ যে একেবারেই হয়নি তা নয়,
তবে আপদটা কে সেটাই এখন খুঁজে বের করতে হবে। তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, তুমি খালি ইশারা করো। সে কি আর আমি জানি না? আর আমি এটাও জানি যে তোরা আমাকে সাহায্য করলে আমি এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেই ছাড়ব। তাহলে এখন বলো দেখি আমাদের ঠিক কি করতে হবে? সন্দেহ আমার একটা হচ্ছে বটে, তবে সেটা আরো নিশ্চিত করার জন্য তোদেরকে যে একটা কাজ করতে হবে। শোন তাহলে, আমাদের এবার এখানে ওত পেতে থাকতে হবে আর মন্ত্রী মশাইয়ের বাড়ির ওপর নজর রাখতে হবে। তবে গোপাল দাদু যখন সন্দেহ করেছে তখন এখান থেকেই খবরাখবর পাওয়া যাবে। এবার ওইদিকে দেখ দেখি কারা যেন আসছে। কি রে, এতক্ষণে তোদের আসার সময় হলো? অন্ধকার না হলে আসবো কি করে মন্ত্রী মশাই? এখন ওই ময়দার বস্তাগুলো রেখে গেলাম, এরপর এসে ওই চিনির বস্তাগুলো রাখবো। তোরা না হয় কাজের কাজ করেছিস, কিন্তু পাচক বেটা কোথায় গেল? হ্যাঁ, এই যে আমিও এসে গেছি, আর সঙ্গে খাঁটি ছানাও পোটলায় ভরে নিয়ে এসেছি। চমৎকার, কাজের কাজ করেছো বটে। তবে এখানেই শেষ নয়, আরো আছে। খাঁটি দুধ 2 বালতি ছড়ানো আছে, হ্যাঁ সেগুলো নিয়ে আসছি। আন সব নিয়ে আন এখানে, তারপর রাত একটু বাড়লে যা করার আমি করছি। বাচ্চাগুলো তো এখনো এলো না। না না না, খবর জোগাড় করতে গিয়ে ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? আমাদের নিয়ে একদম ভেবো না দাদু, আমরা শো করে যাই আর গো করে খবর নিয়ে চলে আসি। এই যে এখন যেমন এলাম। তা কি খবর আনলি শুনি? খবর শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। বটে, তাই নাকি? তাহলে তো শুনতেই হচ্ছে। তোমার সন্দেহই ঠিক, মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই। আর তার সঙ্গে হাত মিলিয়েছে পাচক আর বট্টা ঘট্টা। মন্ত্রী মশাইয়ের বাড়িতে সব এনে জড়ো করেছে, ময়দা, ছানা, দুধ, চিনি। বাবা বাবা, সব যখন জড়ো হয়ে গেছে তখন মন্ত্রী মশাই নিশ্চয়ই সেগুলো যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কিন্তু সেই যথাস্থানটা কোথায় গোপাল দাদু? আয়, সেটা যথাসময়েই দেখতে পাবি। তবে তার আগে আমাকে একটা কাজ করতে হবে। এই যে ভোলা, সস্তায় এমন খাঁটি জিনিস আর দুটি পাবে না। তাই তো দেখছি, ছানা, ময়দা, চিনি সবই এনেছেন দেখছি। এবার ডান হাতে মোহর দাও আর বাঁ হাতে মাল বুঝে নাও। তারপর মন্ত্রী মশাই আমাদের ভাগও বুঝিয়ে দেবেন। রান্নাঘর থেকে কত কসরত করে সরিয়েছি সব। বললে হবে, খরচা আছে। হ্যাঁ, আরে পাবি পাবি, যার যা পাবার ঠিকই পাবি। ওদিকে গোপালের কপাল পুড়লো আর এদিকে আমার খুললো। তোমার শুধু কপাল নয়, আর যে কি কি খুলবে এবার তুমি টের পাবে। এ কি মহারাজ, আপনি? না 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 না, এখনই চমকে যেও না, চমকের এখনো অনেক বাকি। আমাকে ফাঁদে ফেলতে গিয়ে মন্ত্রী মশাই নিজেই কেমন কাঁদে দেখি। কাল নরনারায়ণ ভোজনের সব ভার তো মন্ত্রী, আর তার জোগাড় যন্ত্র তো ওকেই করতে হবে, তাও নিজের ট্যাঁকের কড়ি খরচ করে। সে যে অনেক খরচ। তবেই তো বুঝবে কত ধানে কত চাল। তোমার হাল না আমি বেহাল করে ছাড়বো। আর বটা ঘটা আর পাচককে 7 দিন ধরে শুধু পচা খাবার খেতে দেব। গোপাল দাদু কিন্তু ফর্দ বানিয়ে রেখেছে। এই যে আমরা সব নিয়ে হাজির হয়ে গেছি। ওরে বাবা, এত লম্বা লম্বা ফর্দ, ছেড়ে দে বাপ, আমি কেঁদে বাঁচি।
একবার যখন ধরা পড়ে গেছেন তখন আর ছাড়ি কি করে মন্ত্রী মশাই? নিন তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন। আর কাজ কেমন হচ্ছে সেটা এবার তদারকি করব আমি নিজে। আমি কিন্তু এইভাবে পারবো না বলে দিলাম। হ্যাঁ, একে তো বাজারে যত খারাপ দাগি সবজিগুলো কম পয়সায় আনো, এত কিপটে তুমি। এই দেখো, কানা বেগুন, দাগি হলদে হয়ে যাওয়া পটল, টেরা বেঁকা আলু, বাজারে সব ঝর্তি পড়তি জিনিসগুলো তুমি আমার জন্য আনো। আমাকে তো দেখছি না খেয়ে মরে পড়ে থাকতে হবে। হ্যাঁ, আমি তোমাকে খেতে দিই না? এ কথা তুমি বলতে পারলে? তুমি বাজারে ঝর্তি পড়তি পচা বাচকো জিনিসগুলো নিয়ে আসো। ওগুলো দাম দিয়ে কিনতে হয় গিন্নি, কেউ বিনামূল্যে আমাকে দেয় না। আর তুমি যেটাকে কিপটেমি বলো সেটা আমার কাছে সঞ্চয়ের পন্থা। ওগুলো তুমি এখন বুঝবে না। ওকে কোথায় যাচ্ছ? যেদিকে আমার দু চোখ যায় সেদিকে যাচ্ছি, চললাম। বাবা, আজ আমার পাচক গাছ পাঠার তরকারিটা যা বানিয়েছে না, ও মন একেবারে ভরে গেছে। আমি তাই আজ থেকে ওর বেতনও বাড়িয়ে দিয়েছি। ও গোপাল, তুমি আজ কি খেলে? বলো বলো বলো, আজ তো রাত সবাই খাওয়ার গল্প হচ্ছে। হ্যাঁ, এত বেশি খেয়েছি যে আমার 3 দিন ধরে পেট জয় ঢাক। তোমার পেট তো এমনিতেই জয় ঢাক, খেলেও বোঝা যাবে না, না খেলেও বোঝা যাবে না। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, আমি যেমন না খেলেও বোঝা যায় যে পেটে কিছু পড়েছে, কিন্তু আপনার তো খেলেও বোঝা যায় না। খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু, আর না খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু। মহারাজ, গোপাল চেহারা নিয়ে কথা বলছে। আপনি কি নিয়ে কথা বলেছেন মন্ত্রী মশাই? আমার ভুঁড়িকে জয় ঢাক বলেছেন। আমি কি এর জন্য মহারাজকে জানিয়েছি বলুন তো? আচ্ছা, আপনি সব সময় হেরে গেলেই মহারাজকে বাচ্চাদের মতো নালিশ করেন কেন বলুন তো? আজ মনে হয় গোপালের মন ভালো নেই। না, ওদেরকে থামাতে হবে। মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, থামো থামো থামো। তুমি বড় বাচ্চাদের মতো বায়না করো কেন বলো তো? দেখো দেখো তো গোপাল কিরকম সপ্রতিভ। গোপাল, আমি মন্ত্রীকে বলে দিচ্ছি যে তোমার পেছনে যেন না লাগি। আজ আমি রাজসভা থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে যেতে চাই মহারাজ। ঠিক আছে, আজ তুমি তোমার বাড়ি যাও, কাল সকালে বরং তুমি ভালো মনে রাজসভায় এসো। এ আবার কি গো, তুমি রাতে সবজির থলি নিয়ে খাটের উপর রাখছো কেন? আমি এখন থেকে ওই সবজির থলির সাথে থাকবো। আজ যে সারাদিন কিছু খেলে না, তার জন্য আমারও তো কিছু খাওয়া হলো না, সে খবর রাখো। জানিয়ে রাখি গিন্নি, আমিও সারাদিন না খেয়ে আছি। আমাকে এখন বিরক্ত করো না, আমি এখন একটু বেরোবো। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সব পরে জানতে পারবে, এখন আমি কাজে চললাম, কেমন? পুটি, পুটি, তোরা জেগে আছিস? আছি গো গোপাল দাদু। বলো গোপাল দাদু, কি দরকার? শোন পুটি, কাল খুব ভোরে তোরা মাছের আড়তে সারি দিয়ে থাকবি। কি ব্যাপার গো গোপাল দাদা? বলবো বলবো, কাল থেকে তোদের ভোরে উঠে আমার সাথে বাজারে যেতে হবে। বাজারের টাটকা জিনিস আমাদের নিতে হবে, বুঝলি? অত ভোরে যদি বাজার না খুললে? না খুললে জোর করে খোলাবো। ঠিক আছে গোপাল দাদু, জোর করে দোকান খুলতে আমাদের খুব ভালো লাগে। তাহলে ওই কথাই রইলো, কাল খুব ভোরে আমি ডাকলেই বেরিয়ে পড়বি। আমি এখন গুলটে ন্যাপলার বাড়ি যাচ্ছি, বুঝলি?
বাহ 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 একেবারে সতেজ লাউ, সব ভালোগুলো আমার চাই। ন্যাপলা গুলটে ব্যাগে ঢোকা। কি গো গোপাল দাদা, তুমি এত সকাল সকাল সব ভালো ভালো সবজি নিয়ে চলে যাচ্ছ? এতদিন তো সবার শেষে আসতাম, এবার থেকে সবার প্রথমে এসে সবচেয়ে ভালো সবজি নিয়ে নেব। গোপাল দাদু, এবার কি আমরা আলু নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দর সুন্দর গোল গোল বড় বড় আলু দেখে ব্যাগে ঢোকাবি। আলুতে কাদা গোপাল দাদু, কি করব? কই গো বাজারওয়ালা, ওই আলুর বস্তাটা একটু ধরে নিয়ে ওই পুকুর ধারে নিয়ে চলো তো। কেন গো? আলুর গা থেকে মাটিগুলো তুলে ঝকঝকে করে বাড়িতে নিয়ে যাব, বুঝলে? বুঝলাম। কই গো রতন, এত সকালে কেউ মাছ কিনতে আসে? কেউ না এলেও গোপাল আসে। সকালে আমি আগে এসে বাজারের সবচেয়ে বড় মাছ নিয়ে যাব। সে কি কথা, বাজারের সব থেকে বড় মাছ তো রাজবাড়িতে যায়। এবার থেকে আমার বাড়ি যাবে। আরে আমি তো পয়সা দিয়ে কিনছি নাকি? হ্যাঁ তুমি তো আমাকে মাগনাতে দেবে না বাবা। অবশ্য ঠিক, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু রাজবাড়িতে তাহলে কি যাবে? তোমার কাছে যা বেঁচে থাকবে, আগে এলে আগে সুযোগ। আমি আগে এসেছি, সুতরাং মাছটা আমার থলিতে ঢুকবে। কই গো, কোথায় গেলে? এদিকে এসো এসো এসো, দেখো দেখো দেখো। কি হলো? এইরকম ভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, এই দেখো বাজারের সবচেয়ে সতেজ সবজি এখন তোমার ঘরে। তাই কাল বাজারের থলিকে কোলবালিশ করে শুয়েছিলে? আমার কাজ শেষ, এবার বাজারটা সবার সাথে সমানভাবে ভাগ করে দাও। আমি চট করে নদীতে অবগাহন করে আসি। কাল তো তোমার সাথে ঝগড়া করতে গিয়ে কাচ স্নান করেছি, আজ পুষিয়ে নি। তুমি চট করে রান্নাটা করো। আচ্ছা গো আচ্ছা। এই তোরা চুপ করে বস, আমি তোদের জন্য মুড়ি নারকেল আনছি। হ্যাঁ, হাসছে দেখো, যেন অমাবস্যায় চাঁদ উঠেছে। কি গোপাল, আজ দেখি খুব হাসছো। আজ সত্যিকারের ভোজন করে আসছি। কবজি ডুবিয়ে টাটকা সবজি, কাতলা মাছের পাতলা ঝোল, তারপর শেষ পাতে আয়েশ করে পায়েস। আজ আর আমার ভাগ্যে বড় মাছ জোটেনি, তাই তো চুনো মাছের বাটি চচ্চড়ি ভাগ্যে জুটেছে। এটা কি করে হলো গোপাল? আমরা পেলাম না, অথচ তুমি বড় কাতলা মাছ পেয়ে গেলে। আজ একটু বাজার করবার মন করেছিল, তাই বাজারটা করলাম মন দিয়ে। গিন্নিও খুশি, আমিও খুশি। যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ, ও যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ। কি গুনগুন করছো বলো দেখি? কি গিন্নি, এবার তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে পচা পাঁচকো খাইয়ে রেখেছি? না 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 গো, এমন কথা শোনাও পাপ গো। ও বাবা, তাই নাকি? তখন কথাটা তো অবলীলায় বলে দিলে গিন্নি, আর এখন শোনাও পাপ। খুব ভালো খুব ভালো। এ কি হচ্ছে? তখন থেকে পুরনো গান শুনদি ঘেটে যাচ্ছ, তখন কি বলতে কি বলেছি ওসব একদম ভুলে যেতে হয়। হ্যাঁ, আর বলবে আমাকে কিপটে? একদম না।
এই ভোলা, দাও দাও দাও, তোমার দোকানে যা আছে সব দাও দেখি। মানে দোকান খালি করে তুমি সব নিয়ে যাবে? হ্যাঁ, সব নিয়ে যাব। তোমার কোনো আপত্তি আছে নাকি ভাইয়া? না 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 না, আপত্তি কিসের? আমার বিক্রি হওয়া নিয়ে দরকার। তবে তোমার সব জিনিসপত্র বিক্রি হয়ে গেছে, কি মজা না? এই নাও, এই নাও জিনিসপত্রের দাম। ও গোপাল দাদু, এবার আমরা কোথায় যাব? আবার মাছের আড়ত। আরে বড় বড় মাছগুলো নিতে হবে না? ওই গো, কোথায় গেলে? এনেছি দেখো বাজার, না করে মুখ বেজার। ওরে বাবা, তুমি এসব কি করছো? হ্যাঁ, কেমন খুশি নয় গিনি? আজ কিন্তু ভোলা ময়রার দোকানের গরম রাজভোগ আছে। শোন তোরা, তোদের ঘরের বাজার নিয়ে চলে যা, আমি সব ভাগ করে গুছিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি এবার আমার অসমাপ্ত ঘুম ঘুমোতে যাচ্ছি। এখন ঘন্টাখানেক আর ডাকবে না মোটে, বুঝলে? এই ভোলা, তুমি কি দোকান খুলবে না? না মন্ত্রী মশাই, খুলে আর কি করব, জিনিসই তো নেই। জিনিস নেই মানে? ভোর রাতে এসে গোপাল সব নিয়ে গেছে। গোপাল সব নিয়ে গেছে মানে? ওর নাতি নাতনিগুলোকে নিয়ে ভোর রাতে হানা দিয়ে আমার থেকে সব মিষ্টি নিয়ে গেছে, মূল্য দিয়ে গেছে। এটা কি হলো? মন্ত্রীমশাই, আজও মাছ কিচ্ছু নেই, সব মাছ কালকের মতো গোপাল নিয়ে গেছে। হ্যাঁ, এটা কিরকম হচ্ছে? এত পয়সা দিয়ে সকালবেলা মাছ কিনছে কেন, আর তোমরাই বা দিচ্ছ কেন? কেন দেব না? আমাদের সকাল সকাল মাছ বিক্রি হয়ে যাচ্ছে, আমরাও একটু বিশ্রাম পাচ্ছি। না 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 না, এ তো ভালো কথা নয়। আজ মহারাজকে বিষয়টা জানাতেই হবে। একা গোপাল এসে রাতের বেলায় বাজার ফাঁকা করে দেবে না, এ তো করতে দেওয়া যাবে না। এটা গোপাল কি করছে? ভোর রাতে বাজার হানা দিয়ে সব টাটকা সবজি নিয়ে নিচ্ছে। সত্যি গোপাল, তোমার এটা কি ব্যবহার বলো তো? তুমি আমাদের টাটকা সবজি খেতে দিচ্ছ না কেন? টাটকা সবজি খেতে গেলে তো ভোরবেলা উঠতে হবে মহারাজ। না না মহারাজ, এ খুব বাজে হচ্ছে। কিছু একটা প্রতিকার দরকার। ও মহারাজ, কিছু তো একটা বলুন, এভাবে কি চলা যায়? ঠিক বলেছ মন্ত্রী। বেশ, আমি তাহলে আজই সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেব, যাতে বাজারের প্রতিটি বিক্রেতা গোপালকে কোনো জিনিস না দেয়। এটা কেন মহারাজ? তাহলে তো আমি না খেয়ে মরবো। আপনি কি চান মহারাজ আমরা বুড়ো বুড়ি না খেয়ে মরি? বিজ্ঞানী, এটা নিয়ে তোমার কি কিছু বলার আছে? আমার একটা কথাই বলার আছে, গোপাল কি খাবে? গোপালের বাজার বন্ধ করা আমার মতে খুব খারাপ একটা কাজ। মন্ত্রী, সেটাও অবশ্য একটা কথা। তাহলে কি করা যায়? একটা উপায় বলছি মহারাজ, মন দিয়ে শুনুন। আপনি ঢেঁড়া পিটিয়ে দিন এই বলে যে গোপালকে অব্যবহৃত জিনিস দিতে হবে। অব্যবহৃত জিনিস? সেটা আবার কিরকম? যে জিনিস পূর্বে ব্যবহার হয়নি, একমাত্র আমি প্রথম ব্যবহার করলাম। বেশ, বুঝলাম। তা তুমি এটা ভেবে বলছো তো? একদম ভেবে বলছি মহারাজ। যদি হেরে যাও? তবে মহারাজ আমার জন্য যা ভেবে রাখবেন সেটাই করবেন। কিন্তু আমি যদি জিততে যাই? তোমার জেতার কোনো সুযোগই নেই, তবু বলো শুনি। আমি জিতলে যে দোকানের কাছে আমি জিতবো সে আমাকে সারা বছর সকালে টাটকা বাজার একেবারে বিনামূল্যে আমার বাড়িতে পৌঁছে দেবে। গোপাল, এবারে তোমার ভরা ডুবি হবে। সেটা দেখা যাবে। হ্যাঁ,
বুঝলে গিন্নি, কৃষ্ণনগরে একটা হইচই ফেলে দিয়েছি, তবে কাল ভোরে আর যেতে হবে না। তার মানে আর টাটকা বাজার পাবো না? পাবে পাবে, এবারে একদম বাজার তোমার বাড়িতে চলে আসবে। এমন এক বুদ্ধি করেছি না গিন্নি। কি বলছো গো? একেবারে বাড়িতে বাজার? আহা কি সুন্দর! গোপাল দাদু কাল কত ভোরে বাজারে আসতে হবে? শোন, কাল আর ভোরে তোদের আসতে হবে না। কাল থেকে সকালে টাটকা সবজি আর মাছ আমার বাড়িতে চলে আসবে, একেবারে নিখরচায়। আরে বাস, বাড়িতে বাজার? হ্যাঁ, বাড়িতে বাজার। তবে কাল সকালে আমার সাথে বাজারে যাবি, আমার জয়টা নিজের চোখে তোরা দেখবি না? হ্যাঁ, দেখবো তো, দেখবো আর নাচবো। কি গোপাল, এবার কোথায় যাব আমরা? মাছের বাজারে মন্ত্রী মশাই, মাছ নেব। আর তোমার অব্যবহৃত জিনিস? ওটাও নেব। এখন বাজারগুলো করে নি। ধরুন যদি কোনো কারণে আমি হেরে গেলাম, তাহলে তো আমি বাজারে আসতে পারবো না, তখন পড়ে থাকা শাকসবজি খেতে হবে। তাই আজকের জন্য একটু নিয়ে নিচ্ছি। কি ঠিক করেছি না মন্ত্রী মশাই? কি ধরিবাজ! মনে মনে কিছু কি গালাগাল দিলেন মন্ত্রী মশাই? মহারাজ, আমার বাজার করা সম্পূর্ণ হয়ে গেছে, বাজার পাঠানোও হয়ে গেছে। এবার আমরা মণিহারির দোকানে যাব, অব্যবহৃত জিনিস কিনবো। তোমার এই দোকানের চক্করে তো আমার মাথাটাই ঘুরছে। গোপাল কিছু একটা ভেবেছে। গোপালকে যতটা চিনি, ভুলভাল কিছু করার মতো লোকও নয়। ঘুরতে ঘুরতে মাথা করছে কি রাম ব্যথা, পায়ে কনকন, গায়ে ঝনঝন। এবার একটু থামো, নইলে ধরবে ব্যামো। চিন্তা নেই সভাকবি, এসে গেছে মণিহারির দোকান। প্রণাম মহারাজ, আমার কি সৌভাগ্য আপনার পায়ের ধুলো পড়লো। কি জানি তোমার সৌভাগ্য না দুর্ভাগ্য? না না, দুর্ভাগ্য কেন হবে, সদাই সৌভাগ্য। শোনো দোকানি, সোজা কথায় আসি। আমি কিছু জিনিস নেব, তার মধ্যে একটা অন্তত অব্যবহৃত জিনিস থাকবে। আর যদি সেই জিনিসটি ব্যবহৃত হয়, তবে তোমাকে সারা বছর আমার বাড়িতে বাজার পৌঁছে দিতে হবে। আর যদি আমি হেরে যাই, তবে বাজারের যত পচা পাচকো জিনিস বেশি দাম দিয়ে তোমার থেকে নেব। আমি আজ কার মুখ দেখে উঠেছি সেটা একটু পরেই বুঝতে পারবে। না দাও। কি কি দেব? একটা আয়না দেবে, হ্যাঁ, একটু ভালো দেখে, হ্যাঁ, অব্যবহৃত হতে হবে কিন্তু। তোমার আবার আয়নার কি দরকার? কেন, নিজেকে দেখবো, কতদিন নিজেকে দেখিনি। আমার কাছে সব জিনিস অব্যবহৃত। দেখাও আয়না। এই দোকানি, দেখাও আয়না, আর যে তোর সয় না। এই 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 দেখো কি সুন্দর আয়না, আমি দেখে নিয়েছি। মা, এ তো ব্যবহৃত আয়না। কি বলছো? এটা তো এখনো কেউ ব্যবহার করেনি। মিথ্যে কথা বলো না দোকানি। গোপাল, তুমি কিন্তু নিজে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমরা সবাই দেখেছি, ও কিন্তু অব্যবহৃত আয়না দিয়েছে। গোপাল, এ আবার তোমার কিরকম কথা? আমি নিজের চোখেই তো দেখেছি যে দোকানি একটা নতুন আয়না বার করে দিয়েছে। আপনি ভুল দেখেছেন মহারাজ। আয়, তুমি মুখ সামলে কথা বলো গোপাল। আমি ভুল দেখেছি? হ্যাঁ মহারাজ, আপনি ভুল দেখেছেন। দেখুন দেখুন মহারাজ, গোপাল কিরকম তর্ক করছে। প্রমাণ দিলেই বুঝবেন। কি প্রমাণ দেবে? প্রমাণ দেব যে দোকানি আমাকে একটা ব্যবহার করা আয়না দিয়েছে। বেশ, তবে এক্ষুনি প্রমাণ দাও। দাও। গোপাল দেখি কিরকম করে প্রমাণ দেবে। আচ্ছা, যদি প্রমাণ করে দিই যে দোকানির আয়নাটা ব্যবহৃত, তুমি আমার কাছে যা চাও তাই দেব। আর আমি যদি জিতি, তাহলে তুমি কি করবে? আপনি যা চাইবেন আমি তাই করব। এইবার পেয়েছি পেঁচে, এতদিনের ইচ্ছে আজ ফলবতী হবে। ওকে কৃষ্ণনগর থেকে একেবারে চিরজীবনের মতো তাড়িয়ে দেব। আপনার চাওয়াটা বলুন মন্ত্রী মশাই। তুমি হেরে গেলে তোমাকে তোমার মাথায় ঘোল ঢেলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেব। মহারাজ সাক্ষী। তোমার সাথে আমি সম্পূর্ণ সহমত।
ঠিক আছে, তাহলে এবার আমার প্রমাণ দেবার কথা। দোকানি, তুমি বলছো তোমার আয়না অব্যবহৃত, কিন্তু আমি বলছি তোমার আয়না ব্যবহৃত। তুমি যখন আমাকে আয়না দিলে তখন তুমি আয়নাতে কি দেখলে? দেখলাম আয়না ঠিক আছে কিনা। তার মানে তুমি আয়নাকে নিজেকে দেখেছো? হ্যাঁ। তার মানে তুমি আয়নাটা ব্যবহার করেছো। নিজেকে আয়নাতে দেখা মানে তো ব্যবহার করা, তাই না দোকানি? আমি তো এই দিকটা ভাবিনি গোপাল দাদা। হ্যাঁ, আমি তো আয়নাতে নিজেকে দেখেছি। তার মানে ওটা ব্যবহার করেছো? হ্যাঁ হ্যাঁ, করেছি। মরেছে, গোপাল যে এইদিকে বিষয়টা নিয়ে আসবে ভাবিনি। মহারাজ, তাহলে আমি প্রমাণ করে দিতে পেরেছি যে দোকানির দেওয়া আয়নাটি ব্যবহৃত। কথা অনুযায়ী আমার বাড়িতে সকালে বাজার পৌঁছে দিতে হবে দোকানিকে, আর বাজারে যাবতীয় খরচ বহন করবেন মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, হেরে গেলে আপনি আমার কথা শুনবেন বলেছিলেন? হ্যাঁ, মানে না, মানে মহারাজ, মানে আমার আর কিছুই বলার নেই। তুমি তো হেরে গেছো, আর বাজিতে হেরে গেলে তো শর্ত পূরণ করতেই হবে। দোকানি, কাল থেকে সকালে গোপালের বাড়িতে বাজার পৌঁছে দেবে তুমি, আর বাজারের যাবতীয় খরচ বহন করবে মন্ত্রী। মরে যাবো মহারাজ। কথার নড়চড় হওয়া তো ভদ্রলোকের কাজ নয়। মন্ত্রী মশাই গেলেন ফেসে গোপাল ভাঁড়ের কাণ্ডে। বাড়িতে বাজার পেলে গোপাল খাবে গান্ডে পিণ্ডে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।